আমার দাদার মৃত্যুর 7 দিন পর একটা চামড়ার ফাইল আমার বাড়িতে আসে। সেই ফাইলে লেখা ছিল এমন একটা মামলার কথা যেটা নাকি আজও শেষ হয়নি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সেই মামলার বিচারক মানুষ নয়, আর আসামি হিসেবে লেখা ছিল আমাদের পুরো বংশের নাম। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম মাহবুবুর রহমান। যদি সম্ভব হয় আমার নামটা বদলে দেবেন, কারণ আমি এখনও ঢাকাতেই থাকি আর আমি চাই না আমার পরিবার এই ঘটনার জন্য মানুষের প্রশ্নের মুখোমুখি হোক। বয়স 36, পেশায় আইনজীবী। বর্তমানে সেগুন বাগিচায় একটা চেম্বারে কাজ করি। গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। ছোটবেলা থেকেই আমি খুব বাস্তববাদী মানুষ। ভূত, প্রেত, জিন, পরী নিয়ে কখনোই বাড়াবাড়ি বা বিশ্বাস করিনি। ইসলামে জিনের অস্তিত্ব আছে এটা বিশ্বাস করি, কিন্তু বাজারে যে গল্পগুলো শোনা যায় সেগুলো কখনো গুরুত্ব দেইনি। কিন্তু গত 9 মাস আগে এমন কিছু ঘটেছে আমার সাথে, যার পর থেকে আমি নিজের ছায়াকেও পুরোপুরি বিশ্বাস করতে পারি না। এই ঘটনাটি শুরু হয় আমার দাদার মৃত্যুর পর থেকে। আমার দাদা মরহুম আব্দুল কাদের মোল্লা গ্রামের খুব সম্মানিত মানুষ ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, জমিজমার বিরোধ মীমাংসা সব কিছুতেই সবাই তাকে ডাকত। তার জানাজায় 1000-এর বেশি মানুষ হয়েছিল। কেউ তার বিরুদ্ধে একটা খারাপ কথাও বলতে পারেনি। দাফনের 7 দিন পর আমরা গ্রামের পুরনো বাড়িতে তার ব্যক্তিগত কাগজপত্র, পুরনো শালকাঠের একটা আলমারি ছিল আমাদের। আলমারিটা সরাতেই নিচে ধুলো জমা কাপড়ের ভেতর একটা কালচে বাদামি চামড়ার ফাইল পাওয়া গেল। ফাইলের ওপর কোনো নাম নেই, কোনো সরকারি সিল নেই, শুধু কালো কালি দিয়ে খুব সুন্দর হাতের লেখায় লেখা, সাক্ষ্য গোপনকারী উত্তরাধিকারী ব্যক্তি, অন্য কারোর জন্য নয়। চাচারা হাসতে লাগলেন। কেউ বলল পুরনো তাবিজ, কেউ বলল জমির দলিল। শেষ পর্যন্ত ফাইলটা আমার হাতেই তুলে দেওয়া হলো, কারণ বাড়িতেই আমি একমাত্র আইনজীবী। সেদিন রাতেই আমি ফাইলটা ঢাকায় নিয়ে এলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে টেবিলের ওপর রেখে ঘুমিয়ে পড়লাম ফাইলটা। রাত প্রায় 2টার দিকে অদ্ভুত একটা শব্দে ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ খুব ধীরে ধীরে কাগজ উল্টাচ্ছে, ফসফস করে। আমি উঠে লাইট জ্বালাতেই শব্দ বন্ধ হয়ে গেল। ড্রয়িং রুমে গিয়ে দেখি টেবিলের ওপর রাখা ফাইলটা খোলা। আমি নিশ্চিত ছিলাম ওটা আমি খুলিনি। নিজেকে বুঝে দিলাম হয়তো ভুলে খুলে রেখেছি। ফাইলের প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা ছিল মামলা নং 313, বাদী ইফরিত ইবনে হারিস, বিবাদী আব্দুল কাদের মোল্লার উত্তরাধিকারীগণ। আমার বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। আমি নিজেকে বললাম, হা কেউ মজা করছে হয়তো। কিন্তু নিচের লাইনটা পড়ে হাত কাঁপতে শুরু করলো। একটি মিথ্যা সাক্ষর বিচার মানুষের আদালতে শেষ হলেও আগুনের আদালতে শেষ হয় নাই। এর নিচে আরও কয়েকটা নাম লেখা। প্রথম নাম আমার দাদার, দ্বিতীয় নাম আমার প্রপিতামহ, তৃতীয় নাম আমার বাবার, চতুর্থ নাম আমার নিজের। আমি কয়েক সেকেন্ড ফেল করে তাকিয়েছিলাম। তারপর মনে হলো এগুলো হয়তো পুরনো নাটকের স্ক্রিপ্ট। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে অপরিচিত নম্বর। রিসিভ করতেই ওপাশে খুব বৃদ্ধ কণ্ঠে শুধু একটা কথাই শোনা গেল, মাহবুব, বৃহস্পতিবার রাত 2:17 দেরি করো না, কিন্তু আদালত অপেক্ষা করতে পছন্দ করে না। আমি কিছু বলার আগে কল কেটে গেল। 5 সেকেন্ড পর আবার ফোনটা হাতে নিয়ে নম্বরটায় কল ব্যাক করলাম। ওপাশ থেকে অপর কণ্ঠে ভেসে এলো, আপনার ডায়াল করা নম্বরটির কোনো অস্তিত্ব নেই। আমি সারা রাত আর ঘুমাতে পারিনি। পরদিন অফিসে যাওয়ার আগে ফাইলটা আবার খুললাম, আর তখনই আমার পুরো পৃথিবী বদলে গেল। কারণ আগের রাতে যেখানে 4টা নাম ছিল সেখানে এখন 5 নম্বর নামও যোগ হয়েছে। পঞ্চম নামটা পড়ে আমার শরীর অবশ হয়ে গেল। ওটা ছিল আমার 8 বছরের ছেলের নাম, আর তার নামের পাশে লাল কালিতে শুধু একটা শব্দ লেখা ছিল, পরবর্তী সাক্ষী। আমি প্রথমে নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে এগুলো নিছক কাকতালীয় ঘটনা, কিন্তু আইন পেশায় একটা জিনিস শিখেছি, কোনো কাগজে কিছু লেখা থাকলে তার উৎস খুঁজে বের করতেই হবে। সেদিন অফিসে গিয়ে পুরো ফাইলটা আবার খুললাম।
অদ্ভুত ব্যাপার হলো অফিসের সবাই আমাকে দেখছিল ঠিকই, কিন্তু ফাইলটার দিকে যেন কারো নজরই যাচ্ছিল না। আমার জুনিয়র আরিফকে বললাম, এই ফাইলটা একটু দেখো তো। সে আমার টেবিলের সামনে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, কোন ফাইল স্যার? আমি হাত দিয়ে দেখিয়ে বললাম, এই যে সামনে রাখা। সে একটু অবাক হয়ে হাসলো। স্যার, টেবিলে তো শুধু আপনার ল্যাপটপ আছে, এখানে তো কোনো ফাইল নেই। হয়তো আপনার কিছু ভুল হচ্ছে। আমার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। আমি আর কিছু বললাম না তখন। ফাইলটা ব্যাগে ঢুকিয়ে সোজা চলে গেলাম জাতীয় আর্কাইভে। পুরনো জমির রেকর্ড, সালিশ, আদালতের নথি, যা পাই সব দেখতে শুরু করলাম। প্রথম 2-1 ঘন্টায় কিছুই পেলাম না। তারপর এক বৃদ্ধ কর্মচারী এলেন আমার কাছে, যার নাম ছিল নাসির সাহেব। তারপর তাকে আমার দাদার নাম শোনালাম। আমার দাদার নাম শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন তিনি। ধীরে ধীরে বললেন, আপনার দাদার বাবা কি আব্দুস সামাদ মোল্লা ছিলেন? আমি বললাম, জি। উনি আর কিছু না বলে স্টোর রুম থেকে ধুলো জমা একটা রেজিস্টার এনে রাখলেন। রেজিস্টারের কাগজগুলো এত পুরনো ছিল যে চুলেই ভেঙে যাচ্ছিল। 1964 সালের একটা সালিশের রেকর্ড। গ্রামের 2 পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ। সাক্ষী ছিলেন 3 জন, কিন্তু শেষে একটা নাম পড়ে আমি স্থির হয়ে গেলাম, আব্দুস সামাদ মোল্লা। কিন্তু তার নিচে লাল কালি দিয়ে লেখা ছিল, সাক্ষ্য পরিবর্তনের অভিযোগ, তদন্ত অসমাপ্ত। আমি নাসির সাহেবকে জিজ্ঞাসা করলাম, তারপর? তিনি মাথা নাড়লেন। এরপরে সব কাগজ হারিয়ে গেছে। আমি বাড়ি ফিরে সেদিন রাতে বাবাকে ফোন করলাম। জীবনে প্রথমবার বাবাকে অস্বাভাবিকভাবে ভয় পেতে শুনলাম। সব শুনে উনি শুধু বললেন, ওই ফাইল বন্ধ করো বাবা, ওটা নিয়ে আর ঘাটাঘাটি করার কোনো প্রশ্নই আসে না, ওটা অনেক পুরনো ফাইল। তখন আমি বললাম, কিন্তু কেন? কিছুক্ষণ নীরব থেকে বাবা বললেন, তোমার দাদা মারা যাওয়ার 1 সপ্তাহ আগে আমাকে একটা কথা বলেছিলেন। কি কথা বাবা? তিনি বলেছিলেন, যদি কোনোদিন চামড়ার পুরনো ফাইল পাও, কখনো বিচার শেষ করার চেষ্টা করো না। বিচার শেষ হলে আমাদের বংশ শেষ হয়ে যাবে। তখন আমি হেসে উড়িয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু বাবার গলায় এমন আতঙ্ক ছিল যা আমি আগে কখনো শুনিনি। পরদিন শুক্রবার। আমি সিদ্ধান্ত নিলাম গ্রামের বাড়িতে যাব। বিকেলের দিকে ভাঙ্গায় পৌঁছে সরাসরি পুরনো বাড়িতে গেলাম। দাদার ঘরটা তখনও যেমন ছিল তেমনই রাখা হয়েছে। ঘরের ভেতরে ঢুকতে এক পুরনো কাঠের সিন্ধুক চোখে পড়ল। চাবি ছিল না। তালা ভেঙে খুলতেই কাপড়ের নিচে একটা ছোট্ট লোহার বাক্স পেলাম। বাক্সের ভেতরে মাত্র 3টা জিনিস, একটা পুরনো তাসবিহ, একটা শুকনো হয়ে যাওয়া কালো গোলাপ, আর একটা সিল করা খাম। খামের ওপর আমার দাদার হাতের লেখা, যে নাতির হাতে ফাইল পৌঁছাবে শুধু সেই এই চিঠি খুলবে। আমার হাত কাঁপছিল তখন। ধীরে ধীরে খাম খুললাম। ভেতরে মাত্র 1 পৃষ্ঠা। প্রথম লাইন পড়েই মনে হলো আমার বুকের ভেতর থেকে রক্ত সরে যাচ্ছে। মাহবুব, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝবে আমি যে পাপ করেছি তার বিচার এখনও শেষ হয়নি। আমি মিথ্যা সাক্ষ্য দিয়েছিলাম টাকার জন্য নয়, ভয়ের জন্য। কিন্তু যে আদালতে আমাকে দাঁড় করানো হয়েছিল সেটা মানুষের আদালত ছিল না। আরও নিচে লেখা, আমি নির্দোষ। একজন মানুষকে আমি বাঁচাতে পারিনি, তার বদলে আমি আমার নিজের পরিবারকে বাঁচিয়েছিলাম। সেদিন রাতে আগুনের তৈরি 4 জন সাক্ষী আমার সামনে দাঁড়িয়েছিল। তারা বলছিল, আজ তুমি একজন দিচ্ছ, কাল তোমার বংশ আমাদের কাছে সাক্ষ্য দেবে। চিঠির শেষ লাইনে মাত্র একটি নির্দেশনা, বৃহস্পতিবার রাত 2:17 আগে যদি ডাক আসে কখনো একা যেও না, আর যদি যাও পেছনে কেউ ডাকলেও ফিরে তাকিও না। আমি চিঠিটা ভাঁজ করলাম। ঠিক তখনই ঘরের বাইরে খুব পরিচিত একটা কণ্ঠ শোনা গেল, একদম আমার দাদার কণ্ঠ। শান্ত স্বরে তিনি বললেন, মাহবুব, আমি বাইরে দাঁড়িয়ে আছি, দরজাটা খুলে দে। সমস্যা শুধু একটাই, আমি নিজের হাতে দাদাকে কবর দিয়েছি। দাদার গলার শব্দটা একদম দরজার ওপাশ থেকে আসছিল, মাহবুব দরজা খোল, আমি একা আসতে পারছি না। আমার পুরো শরীর কাঁপছিল তখন, কিন্তু দাদার লেখা চিঠির শেষ লাইনটা তখনও মাথায় ঘুরছিল, পেছনে কেউ ডাকলেও ফিরে তাকিও না। আমি কোনো উত্তর দিলাম না। প্রায় 1 মিনিট নীরব থাকার পর আবার কণ্ঠটা ভেসে এলো,
এবার কণ্ঠের কান্না। বাবা, আমি খুব কষ্টে আছি, তুমি আমাকে বাঁচাও। এটা দাদার গলা না, এটা আমার বাবার গলা। আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। দরজায় হাতলে হাত রাখতেই হঠাৎ মসজিদের মাইকে ফজরের আজান শুরু হলো। আজানের প্রথম তাকবীরের সঙ্গে সঙ্গেই বাইরের সব শব্দ এক মুহূর্তে থেমে গেল। দরজা খুলে বাইরে বের হলাম। শুধু উঠানে মাঝখানে শুকনো মাটির ওপর কালো রঙের পোড়া পায়ের ছাপ, চারটা, যেন আগুনের উপর হেঁটে এসেছে কেউ। পরদিন সকালে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষদের একজন আবুল কাশেম সাহেবের কাছে গেলাম। দাদার নাম শুনেই উনি দীর্ঘশ্বাস ফেললেন, ধীরে ধীরে বললেন, শেষ পর্যন্ত ফাইলটা তোমার কাছেই এসেছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি জানতেন? উনি মাথা নাড়লেন, তারপর এমন একটা ঘটনা বললেন যেটা আমার পরিবারের কেউ কোনোদিন বলেনি। সালটা তখন 1964। সালিশে একজন এতিম কৃষককে চোর বানিয়ে দেওয়া হয়েছিল। আসল অপরাধী ছিল গ্রামের প্রভাবশালী এক জমিদারের ছেলে। সবাই সত্য জানতো, কিন্তু কেউ মুখ খোলেনি, কারণ সেদিন রাতে গ্রামের কয়েকজন মানুষ অদ্ভুত কিছু দেখছিল। আগুনের মতো চারটা ছায়া, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে থাকা লম্বা এক সত্তা, যে বলছিল, মানুষের বিচার তোমরা বদলাতে পারো, আমাদের বিচার কোনোদিনই সম্ভব না বদলানো। শেষ পর্যন্ত আমার প্রপিতামহ মিথ্যা সাক্ষ্য দেন। নির্দোষ লোকটা জেলে যায়, কয়েক মাস পর সেখানেই মারা যায়। তার স্ত্রীও অল্প দিনের মধ্যে মারা যান। বেঁচে থাকে মাত্র 7 বছরের একটা ছেলে। আর মৃত্যুর আগে সেই কৃষকটা একটা কথাই বলেছিল, আল্লাহ যেন সত্যের বিচার মানুষের হাতে না রেখে দেন। আল্লাহ, তুমি আমার বিচার করো। ঢাকায় ফিরে এসে আমি সিদ্ধান্ত নিলাম সব শেষ করব। বৃহস্পতিবার রাত 2:17 ফাইলের শেষ পাতায় একটা ঠিকানা ফুটে উঠল। কোনো কালি দিয়ে লেখা নয়, যেন কাগজের ভেতর থেকে বেরিয়ে আসছে। ফরিদপুর, ভাঙ্গা, মধুমতি নদীর পুরনো ঘাট। আমি একা যাইনি, আমার সঙ্গে ছিলেন গ্রামের মসজিদের একজন প্রবীণ আলেম। তিনি শুধু একটা কথাই বলেছিলেন, যাই দেখো, বিচারক হতে যেও না, শুধু সত্য বলবে তুমি, এছাড়া একটা বাড়তি কথাও বলবে না। তারপর মাঝ রাত হয়ে গেল। রাত ঠিক 2:17। ঘাটে পৌঁছানোর পর হঠাৎ চারপাশের শব্দ বদলে গেল। ঝিঝি পোকার শব্দ নেই, বাতাস নেই, নদীর ঢেউ নেই, শুধু অদ্ভুত নীরবতা। আমাদের সামনে কুয়াশার ভেতরে ধীরে ধীরে একটা বিশাল হলঘরের মতো জায়গা তৈরি হতে লাগলো। কোনো দেয়াল নেই, কোনো ছাদও নেই, কিন্তু অনুভব হচ্ছিল হাজারো কোনো সত্তা আমার দিকে তাকিয়ে আছে। অনেক দূরে আগুনের মতো লাল আলোয় একটা উঁচু আসন। সেখানে কে বসেছিল আমি আজও বলতে পারবো না, কারণ তার দিকে তাকানোর সাহস আমার নেই। হঠাৎ চারপাশে একসাথে অসংখ্য কণ্ঠ ভেসে এলো, সাক্ষ্য কি সত্য ছিল? আমার পাশের আলেম সাহেব মাথা নিচু করে রইলেন। আমি দাঁড়িয়ে রইলাম। আবার প্রশ্ন এলো, সাক্ষ্য কি সত্য ছিল? আমি জানতাম এই মুহূর্তে মিথ্যা বললে হয়তো সব শান্ত হয়ে যাবে, কিন্তু দাদার চিঠির শেষ লাইনটা মনে পড়ে গেল, আমি ভয়ের কাছে হেরে গিয়েছিলাম, তুমি সত্যের কাছে হারবে না। আমি কাঁপতে কাঁপতে বললাম, না, আমার প্রপিতামহ মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন। আমার দাদা সত্য জানতেন, কিন্তু প্রকাশ করেননি। আমার বাবা ভয়ে নীরব ছিলেন। আমি তাদের উত্তরাধিকারী, কিন্তু তাদের মিথ্যা উত্তরাধিকারী নই। তারপর কয়েক সেকেন্ড সম্পূর্ণ নীরব। তারপর এমন একটা ঘটনা ঘটল যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার হাতে ধরা চামড়ার ফাইলটা নিচ থেকে আগুনে জ্বলতে শুরু করলো, কিন্তু আশ্চর্য, আগুনে কাগজ পোড়াচ্ছিল না। আগুন শুধু একের পর এক নাম মুছে দিচ্ছিল। প্রথমে আমার ছেলের নাম, তারপর আমার নাম, তারপর বাবার, তারপর দাদার। শেষে শুধু একটা নাম রয়ে গেল, আব্দুস সামাদ মোল্লা। তার নিচে ধীরে ধীরে একটা নতুন লাইন ফুটে উঠল, স্বীকারোক্তি গ্রহণ করা হলো, বিচার মানুষের রবের কাছেই ন্যস্ত। তারপর পুরো কালো, কুয়াশার শব্দ, সব এক মুহূর্তে মিলিয়ে গেল। আজ এই ঘটনার 9 মাস হয়ে গেছে। এরপর আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি, কিন্তু 3 সপ্তাহ আগে একটা ঘটনা আমাকে আবার এই ইমেলটা লিখতে বাধ্য করেছে। আমার ছেলে স্কুল থেকে ফিরে ব্যাগ থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলো।
হেসে বলল, বাবা এক দাদু দিয়েছে। আমি কাগজটা খুললাম, ভেতরে মাত্র 1 লাইন লেখা, সত্য সাক্ষ্য দিতে দেরি হয় কিন্তু বিচার কখনো হারিয়ে যায় না। কোনো নাম ছিল না, কোনো ঠিকানা ছিল না, শুধু নিচের কোণায় খুব ছোট্ট করে পোড়া দাগের মতো একটা সিল। আজও আমি জানি না ওটা কার আদালত ছিল, ইফরিতের নাকি অন্য কোনো জিনের, নাকি এমন কোনো বিচার যার সামনে মানুষ আর জিন দুজনেই সমান অসহায়। আল্লাহই ভালো জানেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ, আশা করি ভালো আছেন এবং সবসময় ভালোর দলে আছেন। আমি সবসময় ভালোর দলেই থাকি এবং ভালো থাকারই চেষ্টা করি। আর মাহবুবুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আর দর্শকদের জন্য বলছি, আপনারাও যদি এরকম ঘটনা বা আপনার জীবনের সাথে বা আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা কারোর সাথে ঘটে যাওয়া জিনের কোনো সত্য ঘটনা লুকিয়ে থাকে, তাহলে আমাদেরকে সরাসরি বলতে পারেন। আমাদের পেজে যেয়ে মেসেজ দিতে পারেন অথবা ইমেল করে সরাসরি আমাদের সাথে কানেক্ট হতে পারেন। আমি আছি আপনাদের সাথে রাহিম, আপনারা দেখছেন রাহি স্টোরিজ।